চীনের সাথে যুদ্ধবিমান চুক্তি হয়েছে তেহরানের, এমন খবর বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে এবার চুক্তির কথা স্পষ্ট করল তেহরান। দেশটি বলছে এটি সম্পূর্ণ ইহুদি সন্ত্রাসী রাষ্ট্রের ছড়ানো প্রোপাগান্ডা। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়ানো এই ভিত্তিহীন রিপোর্ট আসলে ইরানের সামরিক ভাবমূর্তি ও কূটনৈতিক কৌশলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়, ইরান চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে। ভারত চীন সীমান্তে ব্যবহৃত হওয়ায় আলোচনায় উঠে আসে এই যুদ্ধবিমান। ইরানি প্রতিরক্ষামন্ত্রী যখন বেইজিং সফরে, ঠিক তখনই তেহরান চীনা যুদ্ধবিমান কিনছে এমন গুজব ছড়ানো হয় বলে জানায় তেহরানের একটি বিশ্বস্ত সূত্র। তবে শনিবার ইরানের বিশ্বস্ত একটি সূত্র এসব খবর পুরোপুরি অস্বীকার করেছে। তারা জানায়, চীনের কাছ থেকে কোনো যুদ্ধবিমান কেনা হচ্ছে না, এমনকি এ বিষয়ে কোনো আলোচনা পর্যন্ত হয়নি। সূত্রটি আরও বলছে, এই খবর উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে ইরানের সামরিক ব্যালেন্স নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়। প্রসঙ্গত, ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতের পরপরই ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে চীন সফর করেন। আর এই সফর ঘিরেই গুজবের শুরু। কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া দাবি করে ওই সফরের উদ্দেশ্য ছিল চীন থেকে যুদ্ধবিমান কেনার গোপন চুক্তি। কিন্তু ইরানি কর্তৃপক্ষ বলছে, এই সফরের প্রকৃত উদ্দেশ্য ছিল সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বার্ষিক সম্মেলনে অংশ নেয়া। পাশাপাশি দ্বিপাক্ষিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। অস্ত্র চুক্তি বা যুদ্ধবিমান ক্রয় এ আলোচনার মধ্যে ছিল না। বিশ্লেষকদের মতে, গুজব হঠাৎ ছড়ালেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আধুনিক যুদ্ধবিমান যে এক ধরনের ঘাটতি, তা স্পষ্টভাবে উঠে এসেছে সাম্প্রতিক যুদ্ধেই। বিভিন্ন সফল ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণের পরও সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমানহীনতা ইরানের জন্য একটি কৌশলগত দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আর সেই প্রেক্ষাপটেই অনেকে ধরে নিচ্ছে, ইরান যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহী হতে পারে, বিশেষ করে যেটি পাকিস্তান এরই মধ্যে ব্যবহার করছে এবং দক্ষিণ এশিয়ায় আলোচনায় উঠে এসেছে। কিন্তু তেহরানের ভাষ্য পরিষ্কার, যদি এমন কোনো সিদ্ধান্ত হয়, সেটা হবে প্রকাশ্য এবং দেশের স্বার্থে, গুজবের চাপে নয়। তেহরানের ভাষায়, আমরা গোপন চুক্তি করি না, আর চীনের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক অস্ত্র চুক্তির বাইরে বহু প্রসারে বিস্তৃত। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের গুজব চীন ইরান সম্পর্কে অবিশ্বাস ছড়ানোর প্রচেষ্টা হিসেবেই দেখা উচিত। স্যাটেলাইট ইন্টারনেট, স্টারলিংক সহ যে কোনো অনুমোদনহীন বৈদ্যুতিক যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে এবার কঠোর আইন প্রণয়ন করেছে ইরান। নতুন এই আইনের আওতায় স্টারলিংক ব্যবহারকে শুধু বেআইনি নয়, বরং রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে ফেলা হয়েছে। শাস্তির মাত্রা নির্ভর করবে অপরাধের ধরন ও উদ্দেশ্যের ওপর, আর এতে কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গত 23 জুন পার্লামেন্টে এই বিলটি অনুমোদন পায় এবং 29 জুন তা আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে প্রকাশ করা হয়। এর মাধ্যমে স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবহারকারীদের সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করা হলো। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী সংঘাতের প্রেক্ষাপটে ইরানে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্ক এবং মনিটরবিহীন তথ্য আদান প্রদানের আশঙ্কা বেড়েছে। সরকারি বিবৃতি অনুযায়ী, স্টারলিংকের মতো প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল বা শত্রু রাষ্ট্রের গোয়েন্দারা ইরানের ভেতরে যোগাযোগ স্থাপন করতে পারে, যা সরকার মনে করছে দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি। এমনকি সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়েছে, যুদ্ধ চলাকালীন সময় হাজার হাজার স্টারলিংক টার্মিনাল চোরাই পথে ইরানে প্রবেশ করানো হয়েছিল, যাতে ইন্টারনেট ব্ল্যাকআউট চলার সময় সাধারণ জনগণ বিদেশি সংযোগের মাধ্যমে তথ্য আদান প্রদানে সক্ষম হয়। ইরানের নতুন আইনটির নাম দেয়া হয়েছে গোয়েন্দা কর্মকাণ্ড, ইসরায়েল ও শত্রু
শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অপরাধের শাস্তি সংক্রান্ত আইন। এই আইনের আওতায় যদি কেউ কোনোভাবে ইসরায়েল বা তার মিত্র রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ স্থাপন করে বা তথ্য আদান প্রদান করে, তবে তা হবে ফাসাদ ফিল আরদ, অর্থাৎ পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির শামিল। ইসলামী শাসন ব্যবস্থায় এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই আইনকে কেন্দ্র করে ইরানের অভ্যন্তরে মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন এটি সাধারণ নাগরিকের স্বাধীনতা খর্ব করবে, তবে সরকার বলছে নিরাপত্তা সবার আগে, বিশেষ করে যখন দেশটি একাধারে আন্তর্জাতিক অবরোধ, যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ঝুঁকি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ নেটওয়ার্কের মুখোমুখি। উল্লেখ্য, স্টারলিংক হচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স কোম্পানির একটি স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট সেবা, যা ভূগোল ও সরকার নির্ধারিত কাঠামোর বাইরে গিয়েও ইন্টারনেট সংযোগ প্রদান করতে পারে। এই প্রযুক্তির মূল বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে থেকে ইন্টারনেট সংযোগ পাওয়ার সুযোগ। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত ইরানের ভেতরে তথ্য নিয়ন্ত্রণের নতুন এক যুগের সূচনা করেছে। এতে একদিকে যেমন ইরান সরকার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের তথ্য প্রবাহ ও স্বাধীন মত প্রকাশের সুযোগ আরও সংকুচিত হয়ে পড়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5 ভাগেরও কম ব্যবহার করেছে। আইআরজিসির সমন্বয় বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় দেশের প্রতিরক্ষা শক্তির 5%-ও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এখানে সক্রিয় অর্থ এই নয় যে সেগুলো ব্যবহৃত হয়েছে বা শেষ হয়ে গেছে, বরং এর মানে প্রতিরক্ষা ইউনিটগুলোর মাত্র 5% শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। নাকদি বলেন, আমাদের মূল সামরিক সক্ষমতা এখনও অপ্রকাশিত রয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে সেগুলো ব্যবহারই হয়নি। তার ভাষায়, আমাদের পূর্ণ শক্তির প্রকাশ এখনও বাকি রয়েছে, তা এখনও মঞ্চে ওঠেনি। নাকদি আরও জানান, ইসরায়েলি দখলদার বাহিনী 13 জুন ইরানে আকস্মিক একতরফা হামলা শুরু করলে জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এসব হামলা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া বহু ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রকাশিত সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি অনুযায়ী, ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তার থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। 7টি স্থানে অবস্থান করা থার্ড ইউনিটের মধ্যে অন্তত 2টি ইউনিট সক্রিয় করা হয়। আর এই সহায়তা কার্যক্রমে 12 দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয় $800 মিলিয়ন বেশি। এদিকে জেনারেল নাকদি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটাই ব্যবহৃত হয়েছে বেশি, তবে আমাদের প্রকৃত শক্তি আমাদের স্থলবাহিনীতে নিহিত। তিনি বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত, চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। ইরানি জেনারেল ইঙ্গিত দেন, ইরান যদি সত্যিকারের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানি জনগণ কাউকে তাদের ভাগ্য নির্ধারণ করতে দেবে না, তারা রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই পথে অবিচল থাকবে। ইসরায়েলি আগ্রাসনে নিহত 60 জনের স্মরণে রাজধানী তেহরানে লাখ লাখ শোকাহত জনতা জড়ো হওয়ার একদিন পর রোববার সকালে আরাকচি এ মন্তব্য করেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইরানের রাস্তায় নেমে আসা দেশপ্রেমিকদের একের পর এক ঢেউ বিশ্বকে নতুন বার্তা দিয়েছে। যারা কাপুরুষ ইসরায়েলি শাসন ব্যবস্থার হাতে ঠান্ডা মাথায় নিহত নারী ও শিশুসহ সামরিক কমান্ডার, বিজ্ঞানী, গবেষক এবং বেসামরিক নাগরিকদের সম্মান জানাতে নেমেছিলেন, তাদের সকলের একটি বার্তা, দুর্বল ইসরায়েলি শাসন ব্যবস্থার বিপরীতে আমরা আমাদের ক্ষতি গোপন করি না, আমরা আমাদের শহীদদের জন্য গর্বিত, যারা আমাদের আদর্শ।
তিনি উল্লেখ করেন, প্রতিটি নিহত কর্মকর্তা বা বিজ্ঞানীর জন্য নিশ্চিত থাকুন আরও 100 জন তাদের জায়গা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। আরাকচি তার পোস্টে আরও বলেছেন, রক্তের শেষ বিন্দু পর্যন্ত শক্তিশালী এবং স্থিতিস্থাপক ইরানি জাতি আমাদের ভাগ্য নির্ধারণের চেষ্টাকারীদের প্রতিহত করবে। IRNA নিউজ এজেন্সি জানিয়েছে, 13 জুন ইসরায়েলি সরকার ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে আগ্রাসন শুরু করে। এই হামলায় শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক সহ 600 জনেরও বেশি মানুষ নিহত হয়। ইরানের সশস্ত্র বাহিনী আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিক্রিয়া জানায়, অধিকৃত অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষতি সাধন করে। IRNA জানিয়েছে, 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগ দেয় এবং নেতানিয়াহু সরকারের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। এর ফলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। মার্কিন ইসরায়েলি আগ্রাসন 12 দিন স্থায়ী হয়েছিল এবং যুদ্ধবিরতির মাধ্যমে এর সমাপ্তি ঘটে। ইরান ও ইসরায়েলের সংঘাত নিয়ে আলোচনা শেষ না হতেই এবার নতুন মাত্রা যোগ করেছেন আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ নিরাপত্তা উপদেষ্টা অ্যাডমিরাল আলী শামখানি। প্রেস টিভি জানায়, গত 13 জুন ইরানে ইসরায়েলের হামলার পর বলা হয়েছিল শামখানি নিহত হয়েছেন। তবে শনিবার সম্পূর্ণ সুস্থ অবস্থায় যুদ্ধে নিহতদের জানাজায় উপস্থিত হয়েছেন শামখানি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে এ তথ্য। এর আগে গত 13 জুন শামখানিকে হত্যার দাবি করে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে ইরানও। শনিবার ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের জন্য একটি রাষ্ট্রীয় জানাজার আয়োজন করে ইরান, যে জানাজায় নামাজ পড়া হয় শামখানির জন্যও। এরপরই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে প্রচারিত এক সাক্ষাৎকারে হঠাৎ করেই দেখা যায় আলী শামখানিকে সম্পূর্ণ জীবিত এবং সুস্থ অবস্থায়। একই দিনে তিনি অংশ নেন নিহতদের সম্মানে আয়োজিত জানাজা অনুষ্ঠানে, যার ছবি প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। সাক্ষাৎকারে শামখানি জানান, ইসরায়েলি বিমান হামলার সময় তার বাসভবন ধসে পড়ে এবং তিনি প্রায় 3 ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন। তিনি বলেন, আমি ধ্বংসস্তূপের নিচে থেকে ফজরের নামাজ আদায় করি। প্রথমে ভেবেছিলাম এটি ভূমিকম্প, কিন্তু যখন গাড়ির আওয়াজ শুনি তখন বুঝতে পারি যে এটি একটি সামরিক হামলা ছিল। এর আগে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছিল শামখানি নিহত হননি, বরং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে দীর্ঘ সময় ধরে তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ না পাওয়ায় এ সংক্রান্ত বিভ্রান্তি আরও জোরালো হয়ে ওঠে। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় টিভি ও সংবাদ মাধ্যমে তার উপস্থিতি এবং সরাসরি সাক্ষাৎকারে অবসান ঘটল সব জল্পনার। এদিকে এক রাতে 477 ড্রোন ও 60 ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রোববার রাতভর ইউক্রেনে এই হামলা চালায় মস্কো। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেনের রাশিয়ার হামলার বিষয়টি। অন্যদিকে ইসরায়েল গাজায় আক্রমণ করেই যাচ্ছে। নেতানিয়াহু যেন যুদ্ধ আর সাধারণ মানুষের মৃত্যুর খবর ছাড়া ঘুমাতেই পারে না, এমন মন্তব্য ভাসছে সমাজ পাতায়। রাশিয়ার এই হামলাকে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে বড় এবং তীব্র হামলা বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। রাশিয়ার এই হামলা চালানোর সময় প্রতিহত করতে গিয়ে ইউক্রেনীয় F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয় এবং পাইলট নিহত হন। ইউক্রেনীয় বাহিনী জানিয়েছে তারা আক্রমণের সময় 211টি ড্রোন এবং 38টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়ার ব্যাপক আক্রমণ প্রতিহত করার জন্য শত্রুর বিমান হামলার উপর কাজ করতে পারে এমন প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। কমপক্ষে 6টি অঞ্চলে বিমান হামলায় ঘরবাড়ি, অবকাঠামো এবং শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভাঙা জানালা সহ পুড়ে যাওয়া ভবন এবং জরুরি কর্মীরা বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।
এদিকে ইউক্রেন নিশ্চিত করেছে যে এই অভিযানের সময় তারা তাদের তৃতীয় F-16 জেট বিমান হারিয়েছে এবং এর পাইলট হামলা প্রতিহত করার সময় নিহত হয়েছেন। পরমাণু সমৃদ্ধকরণ কার্যক্রম কখনোই বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি জানান, শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের লক্ষ্যে এই কর্মসূচি আন্তর্জাতিকভাবে বৈধ এবং এটি ইরানের অধিকার। ইরাভানি বলেন, সমৃদ্ধকরণ আমাদের অধিকার, এটি একটি অখণ্ড অধিকার এবং আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র নয় বরং জ্বালানির চাহিদা পূরণের জন্যই ইরান এই প্রযুক্তি ব্যবহার করছে এবং আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী এর বৈধতা রয়েছে। আলোচনার বিষয়েও ইরান তাদের অবস্থান পরিষ্কার করেছে। ইরাভানি জানান, তেহরান আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু নিঃশর্ত আত্মসমর্পণ আলোচনার নাম নয়। এটি আমাদের প্রতি একটি নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা। তার দাবি, আন্তর্জাতিক মহল যে আচরণ করছে তা কোনো কূটনৈতিক কাঠামোর আওতায় পড়ে না এবং এতে বাস্তবসম্মত আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে না। তিনি আরও বলেন, সাম্প্রতিক হামলা ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরান এখন কোনো উচ্চ পর্যায়ের বৈঠকে আগ্রহী নয়, বরং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার জন্য কোনো অনুরোধও নেই। বর্তমান পরিস্থিতিকে তিনি আলোচনার অনুপযুক্ত বলে মন্তব্য করেন। IAEA বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক নিয়েও ইরানের অবস্থান জটিল হয়ে উঠেছে। ইরাভানি দাবি করেন, সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি বা পরিদর্শকদের প্রতি ইরান সরকারের কোনো ধরনের হুমকি নেই, বরং ইরান বরাবরই সংস্থার সঙ্গে সহযোগিতা করতে চেয়েছে। তবে বাস্তবতা হলো, বর্তমানে IAEA এর পরিদর্শকরা ইরানে অবস্থান করলেও তারা দেশটির পরমাণু স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না। কিছু ইরানি কর্মকর্তা অভিযোগ করেছেন, এই পরিদর্শকেরা ইসরায়েলের হামলাকে সাফাই দেওয়ার পক্ষেই বেশি কাজ করে যাচ্ছেন, যা তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ইসরায়েল একাধিকবার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলার প্রতিক্রিয়ায় তেহরান তার পরমাণু কর্মসূচি আরও বেগবান করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা পর্যবেক্ষকরা। তারা মনে করছেন, পারমাণবিক সক্ষমতার দিক দিয়ে ইরান অল্প সময়েই উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম হয়ে উঠতে পারে। পশ্চিমা বিশ্ব ইরানের এই অবস্থানের কড়া সমালোচনা করেছে এবং নিষেধাজ্ঞা আরও কঠোর করার জন্য আহ্বান জানাচ্ছে। তবে তেহরানের যুক্তি, শক্তির নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাদের এই অধিকার অস্বীকার করা যায় না। গত 13 জুন শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়ে। ওই সময় মার্কিন সেনাবাহিনী ইরানের অন্তত 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যদিও এই হামলার কার্যকারিতা নিয়ে রয়েছে নানা মতভেদ। 12 দিন চলা এই সংঘাতে ইরান ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই প্রেক্ষাপটে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নিচ্ছিলেন। তবে তেহরানের পক্ষ থেকে রাগ, ঘৃণা ও ক্ষোভ আসায় সব আলোচনা বন্ধ করে দেন তিনি। তার ভাষায়, নিষেধাজ্ঞা শিথিল সহ অন্য সব কাজ বন্ধ করে দেই। ট্রাম্প এখন আবার ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাচ্ছেন। তবে তেহরান জানিয়েছে তাদের কোনো আলোচনার পরিকল্পনা নেই। এই অবস্থায় পারমাণবিক কূটনীতি কোন পথে যাবে তা নির্ভর করছে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান ও ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলের উপর। আপাতত ইরান যে তাদের পরমাণু কর্মসূচি থামাবে না, সেটাই সবচেয়ে স্পষ্ট বার্তা।